লেখক সংঘ নরসিংদীর আয়োজনে বিধ্বস্ত নীলিমায় শামসুর রহমান স্মরণ। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন কবি সুমন ইউসুফ। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কবি গোলাম কিবরিয়া বিনু। তার প্রতি আমার শ্রদ্ধা। আমার শ্রদ্ধেয় স্যার, যিনি আমার মতোই নরসিংদীর অনেকের মনন তৈরিতে প্রধান ভূমিকা পালন করেছেন, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। আমাদের বন্ধু, রাজনৈতিক গুরু এবং আমাদের সবশেষে দিন শেষে আমাদের সারথী জাকির ভাই, তার প্রতি কৃতজ্ঞতা। আমাদের নুরুদ্দিন দর্জি, যিনি উৎসাহী একজন মানুষ, তরুণদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য, তার উপস্থিতি আমাদেরকে আনন্দিত করছে। এবং অসুস্থতা নিয়ে কবি জহির মৃধা, যিনি আলোচনা করার কথা ছিল কিন্তু সম্ভবত মুখটা খুললেই কাশি চলে আসবে, সেজন্য তিনি মঞ্চে উঠতেও সাহস পাচ্ছেন না। তারপরেও যারা আছেন আমার একদম পরিচিত, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা। আমার এই প্রিয় কবির স্মরণ অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আমার ভালো লাগছে। আমাকে ছোটবেলায় প্রায় ডাক্তারের কাছে যেতে হতো, খুবই অজানা রোগে, ভাল লাগতো না এরকম। তো আমার বাবা নিয়ে যেতেন, ডাক্তারও আমার সঙ্গে হাসতে হাসতে কথা বলতেন, কি বেটা কেন এরকম, কিরকম। ডাক্তারও ঠিক বুঝতে পারতেন না, আমিও ঠিক বলতে পারতাম না। আমি মনে মনে ভাবতাম যে ওষুধটা কি। এক সময় মোটামুটি যখন কিশোর হলাম, তখন আমি নিজে নিজে ভাবতে বসলাম যে আসলে আমার এই রোগের চিকিৎসা করবে কে, ডাক্তারটাকে। আমি এখন ভাবতে অবাক লাগে, খুবই আশ্চর্য লাগে। তখন তো বেশি কবিদেরকে চিনতাম না, শামসুর রহমানকে পাঠ্য বই পাওয়ার কারণে তাকে জানতাম। মনে হতো যে আমার এই রোগের চিকিৎসা সম্বন্ধে শামসুর রহমান করতে পারবে। আমার খুবই আশ্চর্য লাগতো, একজন কবি আমার কাছে মনে হতো আমার কাছে ডাক্তারের মতো। এটা একটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা, গোলাম মোস্তফা স্যারের কারণে একবার শামসুর রহমানকে আমাদের এক বৈশাখের অনুষ্ঠানে আনলেন, অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমার ছিল। আমাদের একজন শ্রদ্ধেয় স্যার প্রণব চক্রবর্তী। তো শামসুর রহমান তখন বেশ বয়স্ক, নেমে যাচ্ছেন, দু হাতে স্যার কবিকে ধরলেন এবং স্যার যে কথাটা বললেন আমার এখন মনে আছে, আমি কবিকে স্পর্শ করলাম। ওইখানে শামসুর রহমানের কথা শুনে এবং অনুষ্ঠান পরিচালনা করার কারণে, নানাভাবে তার কাছাকাছি যাওয়ার কারণে যেটা মনে হয়েছে, এই ভদ্রলোক কথা বলার সময় খুব আলতু আলতু, খুব ঠেকে ঠেকে কথা বলতেন, খুব স্বতঃস্ফূর্ত ভাবে, গর্জে শক্তভাবে কথা বলতেন বা বলতে পারতেন এমনটা মনে হয়নি। কিন্তু আশ্চর্য, সে সব শক্তি তিনি লেখায় ঢেলে দিতে পারতেন। শব্দের কি শক্তি! এইটা কবিতা পড়লে মানে একদম অন্যরকম লাগে। এইটা একটা অভিজ্ঞতা। আরেকটা আমার খুব ইচ্ছে হয়েছিল যে নরসিংদীতে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত, সেটা বিশ্ববিদ্যালয় হোক বা এরকম যে কবি শামসুর রহমান বিশ্ববিদ্যালয়, এটা আমার কাছে মনে হতো। এবং চতুর্থ যে বিষয়টা আমি বলতে চাই, এই নরসিংদী জেলার মধ্যে আমি অনেককেই প্রশ্ন করছি, আচ্ছা রাজনীতিবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, নানাভাবে একদম সবশেষে যদি আমাকে একটা মানুষের নাম বলতে হয় যে নরসিংদীর সেরা মানুষ, কার নাম বলবেন? 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক আসাদ আছেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আছেন, ডক্টর আলাউদ্দিন আলাদাজ আছেন, সুমেন চন্দ্র আছেন, সতীশ পাকরাশি আছেন। এইসব নাম ছাপিয়েও কার নাম বলবেন? তখন প্রায় সব মানুষই যে উত্তরটা দেয়, একজন মানুষের নাম যদি বলতে বলা হয়, শামসুর রহমানের নাম বলা ছাড়া উপায় নাই। তো এত বড় মানুষকে, এত সর্বতভাবে বিস্তৃত মানুষকে আমরা স্মরণ করতে পারছি, আমার নিজেকে সম্মানিত লাগছে, আমি নিজে গর্বিত। তো এই কবি, আমার উপলব্ধিটা এরকম হয় যে কোন আন্দোলন তিনি ছুঁয়ে যাননি, কোন আন্দোলনে তার কবিতা নাই। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, 90-এর গণঅভ্যুত্থানে নূর হোসেন,
কোন আন্দোলন তাকে ছুঁয়ে যায়? আমার কাছে মনে হয় এরকম যে তার শ্যামলীর বাসার সামনে কিংবা মাহরটুলি বাড়ির সামনে দিয়ে হাজার হাজার মানুষের মিছিল যাচ্ছে, মিছিলের স্লোগান হচ্ছে, সেই এই সাড়ম্বরে সেই মিছিলে কবি দ্রুত কবিতার টেবিলে বসে কবিতা লিখে ছুড়ে দিচ্ছেন সেই কবিতা মিছিলে, ছুড়ে দিচ্ছেন সেই কবিতা মিছিলে, মিছিলে হাতাহাতি করে এই কবিতা লুফে নিল। লুফে নেওয়ার পরে হাজার হাজার এই মানুষের নানা গলি থেকে নানা প্রান্ত থেকে এই মহাসমাবেশে, লক্ষাধিক সমাবেশে এই মঞ্চে কার কবিতা পাঠ হচ্ছে? শামসুর রহমানের কবিতা পাঠ হচ্ছে। আমার কাছে মনে হয় এই ব্যাপক মানুষের কাছে জনপ্রিয় হওয়ার যে জনভাষ্য তিনি তৈরি করতে পেরেছিলেন, সেজন্য তিনি এত মানুষের কাছে যেতে পেরেছিলেন, এত মানুষের কবি হয়ে উঠতে পেরেছিলেন। সে শামসুর রহমানকে আবারও নমস্য। দেখুন, আমাদের বাংলা সাহিত্যের এবং প্রধানত বাংলাদেশের প্রধান কবি বলা হয় শামসুর রহমানকে, বাংলাদেশের প্রধান কবি বলা হয় শামসুর রহমানকে। আমার মনে আছে প্রায় প্রতি বছর সমরেশ মজুমদার, একজন জনপ্রিয় ঔপন্যাসিক, আপনার বাংলা সাহিত্যে যারা জানেন, প্রতি বছরই নরসিংদী আসতেন এবং মূলত আসতেন শহরে না, আদিয়াবাদ কলেজে, যে কলেজে আমার শুরুর দিকে মোস্তফা স্যার কিছুদিন শিক্ষকতা করেছেন, কবি আবিদ আজাদ শিক্ষকতা করেছেন। এরকম ওই আদিয়াবাদ কলেজে প্রায় প্রতি বছর সমরেশ মজুমদার আসতেন। অনুষ্ঠান শেষে মাঠের মধ্যে গিয়ে মাটির মধ্যে স্পর্শ করে এক খাবলা মাটি তিনি তুলতেন, তুলে তারপর উনি ব্যাগে ভরতেন। জিজ্ঞেস করা হতো, আপনি কেন প্রতি বছর মাটি নেন? বলছে যে আমি মাটি তো সব জায়গায় পাই, কিন্তু এই ভূমি তো শামসুর রহমানের, আমি শামসুর রহমানকে নিয়ে যাই। এত অদ্ভুত সমরেশ মজুমদার এই আচরণ, এবং আমাকে এই জিনিসটা খুব আপ্লুত করতো। আপনারা দেখুন, আজকে আমরা কলকাতাকে চিনি, অনেক কবি, কথা সাহিত্যিক, ফিল্ম মেকার, গায়ক, গীতিকার নানাভাবে কলকাতা শহরকে তুলে ধরেছেন, নানাভাবে প্রমোট করেছেন। কিন্তু আমাদের ঢাকাকে বাংলা সাহিত্যের রাজধানী, বাংলা সাহিত্যের রাজধানী তৈরি করার নিমিত্তে প্রথম যে শক্তিশালী কণ্ঠস্বর এবং একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার, যিনি অবয়ব তৈরি করার যিনি প্রধান যে কারিগর, তিনি শামসুর রহমান। আমাকে ঢাকার অলিগলি চিনতে হবে, আমার ঢাকার নাগরিক জীবনের কষ্ট এবং শিল্প বুঝতে হবে, আমার এই ঢাকার মানুষের এই সারা পূর্ব বাংলা বা বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনার মূল কেন্দ্রটাকে বুঝতে হলে আমার শামসুর রহমানের এই বই উল্টাতেই হবে, এই কবিতার পংক্তিতে পংক্তিতে আমাকে ছড়াতেই হবে। তার আমাদের কবি সুমন ইউসুফদেরকে যদি বলি, তারা বলবেন যে কবিতা লিখতে হলে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে বলতে হয়, মানে আসলে ব্রেকেটে বলতে চান কঠিন শব্দ, দুর্বুদ্ধ শব্দ দিয়ে বলতে হবে। কিন্তু শামসুর রহমানের দুর্বুদ্ধতায় চান নাই, এরপরও তিনি বড় কবি, এই যে জনভাষ্য তৈরি করা, এই যে সরল ভাবে জনগণের সামনে উপস্থিত হওয়া, এবং সেই শিল্পকে মার না দিয়ে শিল্পকে সঙ্গে নিয়ে এসে এবং প্রতিদিনকার জীবনকে যে কবিতায় নিয়ে আসা, এই রিপোর্টিং এর মতো। আমার কাছে আবার এটাও মনে হয় যে এই আমার হাঁটা, আমার ঝরে পড়া পাতা, আমার কাঠবিড়ালির উপরে হাত ছুঁয়ে যাওয়া, আমার জ্যোৎস্না, এই যে প্রতিনিয়ত জীবনধারার এই অংশ তিনি কিভাবে নিয়ে আসতে পারেন, আমার কাছে তার পেশা সাংবাদিকতাকে আমার একটা গুরুত্বপূর্ণ মনে হয়। তিনি একই সঙ্গে সম্পাদক, সাংবাদিক ছিলেন। সুতরাং সাংবাদিক হিসেবে তার যে চোখ এবং মনন তৈরি হয়েছে কাব্যের মধ্যে, সেই জায়গাটা আরো একটু বেশি স্থিত হয়েছে, সেটা আমার কাছে মনে হয়। তো শামসুর রহমানের অনেকেই কবিতা এবং কবি হিসেবে তিনি প্রধান এবং প্রধান এবং প্রধান, কিন্তু তার গদ্য পড়লে যে একটা আনন্দ পাওয়া যায়, একটা মজা পাওয়া যায়, এবং শেষমেশ আমার কাছে শামসুর রহমানের গদ্য পড়লে মনে হয় যে তিনি সাহিত্য রচনা করছেন না, আমরা মুখোমুখি বসে কথাবার্তা বলছি। এই অদ্ভুত অনুভূতি আমার হয় যে আমার সামনে হয়তো চায়ের পেয়ালা হাতে দুজন
একে অপরের সঙ্গে কথাবার্তা বলছি, বাতচিত চলছে, এইরকম একটা অনুভূতি আমার শামসুর রহমানকে নিয়ে তৈরি হয় তার গদ্য পাঠ করলে। তো এই শামসুর রহমানকে আমাদের বেশি বেশি স্মরণ করার ক্ষেত্রে যখন মহসিন খন্দকার বললেন যে আমাদের উপস্থিতিটা আশানুরূপ হয়ে ওঠে নাই, তখন আমার মনে হয় যে মার্কসের যখন মৃতদেহ সামনে নিয়ে 11 জনকে অ্যাঙ্গেলস বক্তব্য দিচ্ছেন যে এই 11 জন এই আজকের এই ঘটনা পৃথিবীকে তোলপাড় করবে, আলোড়িত করবে, তখন আমার কাছে মনে হয় আমার প্রণব স্যারের সেই কথা যে হলরুমে অনেক লোক থাকে, হলরুমে ভরাট থাকে, কিন্তু ওই হলরুমের মধ্যে যে লাইট, সে লাইট অত মানুষের সমান থাকে না, এই বাতি কমই থাকে। তো সুতরাং এই অঞ্চলের এই জনপদের বাতিরা আজকে উপস্থিত হয়েছেন। আপনারা আপাত দৃষ্টিতে বস্তুগতভাবে সংখ্যায় কম, কিন্তু আমরা জানি যে এর যে তাৎপর্যের দিকে সেটা খুবই অনবদ্য ব্যাপার। এরপরেও শামসুর রহমান সম্পর্কে আমাদের কথা বলতে হয় যে শামসুর রহমান কি দরকারি কবিতা লিখলেন না অনন্য কবিতা লিখলেন? দরকারি কবিতা লিখলেন না যে বিভিন্ন দিবস শামসুর রহমানকে চলে না, কিন্তু আমার কানের কাছে পিস পিস করে জীবনানন্দ হয়ে উঠলেন কি? হ্যাঁ, তিনি এই জীবনানন্দীয় ঢং এবং আমাদের এই প্রতিদিনকার রিপোর্ট, এই দুটো মিলিয়ে তিনি কথা বলেছেন। যেমন আমার একটু লিক হয়ে নিচ্ছি, সব তো মনে থাকে না, যে জীবনানন্দ একটা কথা বলছেন যে কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন্ন কাল জ্ঞান। এই যে ইতিহাস চেতনা এবং এই সময়ের যে জ্ঞানের যে সম্মিলন, মিথস্ক্রিয়া, এটা খুবই চমৎকার ভাবে আমাদের শামসুর রহমান দেখেছেন। এক কবিতার মধ্যে শামসুর রহমান, আমি বলছিলাম যে তিনি সরাসরি কথা বলে অত জোর দিয়ে না, কিন্তু কবিতা বলছেন আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে কার কার মুখ বন্ধ করতে চাও কবি। চমৎকার কথা, সময়ের সঙ্গে কিন্তু এসব মিলে যায়। দেখুন শামসুর রহমান, আমি তো মনে করি যে 24-এর সাইদ মুগ্ধ তার কবিতায় উঠে আসতো, কারণ তার যে ধর্ম, তার যে বৈশিষ্ট্য, যে নূর হোসেন উঠে আসে, মৌলানা ভাসানী উঠে আসে, মুক্তিযোদ্ধা উঠে আসে, সে গেরিলা আসাদ উঠে আসে, সেখানে সাইদ মুগ্ধ তার কবিতায় স্থান পেত। কিন্তু সেই শক্তিশালী কবিকে আমরা এই সময়ে পাই। তারপরেও আমি আশাবাদী, যখন আমি 24-এর গণ উত্থানে আমি যখন দেয়ালে দেয়ালে লেখা পাঠ করি, তখন আমি দেখি কবিদের বাণী আমাদের অনেক অনেক এই অনুজ ছেলে মেয়েরা তুলে এনেছে। নজরুল তুলে এনেছে, শামসুর রহমান তুলে এনেছে, জীবনানন্দ তুলে এনেছে, অতুল প্রসাদ তুলেছে। এই যে নানা ভাবে তাদের কথাগুলো তুলে এনেছে, তার মানে তাদের সঙ্গে তাদের একটা মনের জায়গার, আকাঙ্ক্ষার জায়গার একটা জানা বোঝা আছে, একটা আকুতি আছে। সেই জায়গা থেকে আমি শামসুর রহমানের শেষ যে কথাটি বলবো, যে জ্যোৎস্নায় ভাসছে ঢাকা, সেখানে আমাকে যে মুগ্ধ করে, যে খুব খুব সাধারণ জিনিসকে যিনি অসাধারণ করে তুলতে পারেন। এই আসলে কবি তো কবিকে শব্দকে শক্তি দেন। তিনি বলছেন তাহলে সে নীলিমাকে জানিয়ে অভিবাদন, প্রায় কুরকুরে প্রজাপতি হয়ে উড়ে উড়ে অপরাণ হয়ে ঘাসের অম্লান সবুজকে চুমু খেয়ে হাত রেখে খরগোশ অথবা কাঠ বিড়ালির পিঠে দেয়ালে শেওলায়। এই শেওলার আনন্দ, কাঠ বিড়ালির পিঠের আনন্দ, এই জ্যোৎস্নার আভা যে কবিতার মধ্যে এমন ভাবে আসতে পারে, এটা আমাকে মুগ্ধ করে। তো শামসুর রহমান আরো বেশি চর্চায় আমাদের মধ্যে আসুক, উপলব্ধিতে আসুক, এবং জাতীয়তাবাদের যে ক্ষোভে তাকে আমরা আটকে রেখেছি, সেই জায়গা থেকে বের করে শিল্পোত্তীর্ণ কবিতায়, কাব্যের এই বিস্তর মাঠে আমরা তাকে ছেড়ে দেব, পরীক্ষা করব, নিরীক্ষা করব, এবং আমরা আমাদের নিজেদের জীবনের জন্য, নিজেদের কাব্য চর্চার জন্য তাকে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলবো, কিংবা তিনি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে অনুষ্ঠানে সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ।